This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আবার ফিরে এলাম এনকে ডিজিটালে আমার সাপ্তাহিক অনুষ্ঠান সরাসরি সুমন নিয়ে। আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই এনকে ডিজিটালের কর্ণধার এবং সম্পাদক প্রবীর বিশ্বাসকে এবং টেকনিক্যাল বিষয়ের ভারপ্রাপ্ত দায়িত্বপ্রাপ্ত অনির্বাণ বিশ্বাসকে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটা অবশ্যই ইতিমধ্যেই রাজ্য রাজনীতির অন্যতম চর্চার বিষয়। যেভাবে তৃণমূলে তরুণতর নেতৃত্ব হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভার দলনেতার দায়িত্ব দেওয়া হবে। দেখুন, এটাকে আপনি দুটো ভাগে দেখতে পারেন। এক হচ্ছে যে তৃণমূলে দীর্ঘদিন ধরে যে নবীন এবং প্রবীণের দ্বন্দ্ব ছিল তার অবসান হিসেবে দেখতে পারেন, অথবা এটা দেখতে পারেন যে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরেকটু এগিয়ে দিলেন সর্বভারতীয় স্তরে অন্য সকলের সঙ্গে আলোচনা, সহযোগিতা এবং নেতৃত্বের সমন্বয় গড়ে তোলার কাজে। যদি আমরা খুব অবজেক্টিভলি দেখি তাহলে এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কাজটা বছরখানেক ধরেই করছেন। গত কয়েক সপ্তাহে তাকে আমরা একটু বেশি দেখেছি। অপারেশন সিন্দুরের পর যখন সর্বদলীয় প্রতিনিধি দল যাওয়ার কথা হয়, সেই সর্বদলীয় প্রতিনিধি দলে বিজেপি প্রথমে ইউসুফ পাঠান, যিনি যথেষ্ট বিখ্যাত ক্রিকেটার এবং বহরমপুরের সাংসদ, তাকে পাঠানোর প্রস্তাব দিলেও তৃণমূল নেতৃত্ব সেই প্রস্তাবকে বাতিল করে দেয় এবং মমতা ব্যানার্জি স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করে। এবং যদি আমরা মাথায় রাখি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় অপারেশন সিন্দুরের সাফল্য বা ইত্যাদি বিষয়ে যে এশিয়ার যে 5টি দেশে গিয়েছিলেন, তার মধ্যে ইন্দোনেশিয়ার মতো পৃথিবীর সর্ববৃহৎ মুসলিম জনসংখ্যার দেশ ছিল, তার মধ্যে সিঙ্গাপুর ছিল, তার মধ্যে দক্ষিণ কোরিয়া ছিল। সেই সব দেশেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পারফরমেন্স যথেষ্ট প্রশংসনীয় ছিল। আড়ালে আবডালে বিজেপির নেতারা বা সিপিএম এর নেতারাও স্বীকার করছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আন্তর্জাতিক মঞ্চে যথেষ্ট ভালো পারফর্ম করেছে। তারপরে আমরা ফিরে আসার পর দেখলাম যখন কংগ্রেস নেতৃত্বের সঙ্গে একটা তৃণমূলের বোঝাপড়া শুরু হচ্ছিল, তখনও ইন্ডিয়া জোটের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের হয়ে প্রতিনিধিত্ব করছিলেন। সেটা আগে অনলাইনে প্রতিনিধিত্ব করেছেন। এই সপ্তাহে যেটা মানে ফিজিক্যাল মিটিং হওয়ার কথা আছে রাহুল গান্ধীর আমন্ত্রণে, সেখানেও তৃণমূলের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবে। অর্থাৎ অভিষেককে যে সর্বভারতীয় রাজনীতিতে তেজস্বী যাদব, অখিলেশ যাদব বা রাহুল গান্ধীর পাশাপাশি পরবর্তী প্রজন্মের রাজনীতিক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরতে চাইছেন এবং সে কাজে এগিয়ে দিতে চাইছেন, সে বিষয়ে কোনো সংশয় ছিল না। আমরা যদি লোকসভার নিরিখে দেখি, লোকসভায় তৃণমূলের সবচেয়ে দুজন বর্ষিয়ান সাংসদ, সুদীপ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরেই অসুস্থ, তাকে লোকসভায় দেখা যায় না। সৌগত রায়, তিনিও অসুস্থ, তিনি প্রায় 80 ছুঁই, তিনি হাসপাতালে ভর্তি ছিলেন, তাকেও দেখা যায় না। ফলে সোমবারের যখন বৈঠক হয়, যে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই লোকসভায় দলের কাজকর্ম নিয়ে প্রশ্ন তোলেন, তিনি কিন্তু সেই বৈঠকে রাজ্যসভার বিষয়ে যথেষ্ট সন্তোষ প্রকাশ করেছিলেন। কারণ রাজ্যসভায় সামিরুল ইসলাম হোক, সাকেত গোখলে হোক, দোলা সেন হোক, এরা সবাই যে ভালো পারফর্ম করছেন এবং কেন্দ্রের শাসক দলকে চেপে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দেন। বিশেষ করে সামিরুল ইসলাম বা দোলা সেন তো সার বা যেটা এই মুহূর্তে বাংলার রাজনীতির সবচেয়ে জ্বলন্ত বিষয়, অর্থাৎ বাংলা ভাষা বা বাঙালিকে কোণঠাসা করা, সে বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। কিন্তু লোকসভার কাজকর্মে যে মমতা বন্দ্যোপাধ্যায় খুশি ছিলেন না, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন। এবং তখন দেখা যায় যে সুদীপ বন্দ্যোপাধ্যায় বৈঠকে আছেন এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় এটাও বলেন যে দলনেত্রী চাইলে তিনি পরদিন সকালবেলায় দিল্লি পৌঁছে যেতে পারেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত লোকসভায় দলের পারফরমেন্স নিয়ে যথেষ্ট বিরক্ত ছিলেন, ফলে তিনি সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পরবর্তী দলনেতা হিসেবে ঘোষণা করে দেন। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যিনি সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং সৌগত রায়ের অনুপস্থিতিতে লোকসভায় দল সামলাচ্ছিলেন,
লোকসভায় তৃণমূলের সাংসদদের সামলাচ্ছিলেন, তার বিভিন্ন সমন্বয়ে যে দলনেত্রী ক্ষুব্ধ সেটাও পরিষ্কার হয়ে যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তারপরে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন, যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে বলেছিলেন যে পদত্যাগ করতে হবে না। কিন্তু খুব ইন্টারেস্টিংলি দেখা যায় যে মঙ্গলবার সকালের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগপত্র গ্রহণ করে নিয়েছেন। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে বিষয়টা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, অর্থাৎ যেহেতু তৃণমূলের নেত্রী একজন মহিলাতান্ত্রিক দলে পুরুষরা গুরুত্ব পাচ্ছেন না, মহিলারা বেশি গুরুত্ব পাচ্ছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই অভিযোগটা করার কয়েক ঘন্টার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভায় তৃণমূলের ডেপুটি লিডার পদে বসালেন শতাব্দী রায়কে, যিনিও একজন মহিলা, এবং চিফ হুইপও করলেন যিনি আগে ডেপুটি লিডার ছিলেন সেই কাকলি ঘোষ দস্তিদার, অর্থাৎ আরেকজন মহিলাকে। ফলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে অভিযোগটা করেছিলেন সেই অভিযোগটাকে যে মমতা বন্দ্যোপাধ্যায় মোটেই মান্যতা দিচ্ছেন না, সেটা মোটামুটি কিন্তু মঙ্গলবার সকালের মধ্যে পরিষ্কার হয়ে যায়। আমরা যদি দেখি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে সর্বভারতীয় রাজনীতিতে তৃণমূলের মুখ হয়ে ওঠা, তারও কিন্তু একটা ইঙ্গিত 21শে জুলাই থেকে ছিল। 21শে জুলাইয়ের যারা সভা খুব মনোযোগ দিয়ে দেখেছেন তারা দেখলেই বুঝতে পারতেন যে সভাটার মধ্যে একটা অভিষেকের সিগনেচার স্টাইল ছিল, অর্থাৎ অভিষেক যেসব নেতাদের পছন্দ করেন বা যাদেরকে তুলে এনেছেন, যেমন মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা বা উত্তরপ্রদেশের ললিতেশ ত্রিপাঠী, তাদের দিয়ে 21শে জুলাইতে বক্তৃতা দেওয়া হয়েছিল। এটা আলাদা কথা যে মুকুল সাংমা ইংরেজিতে যে বক্তৃতা দিয়েছিলেন সেই বক্তৃতার কতটা তৃণমূলের কর্মী সমর্থকরা উপলব্ধি করেছিলেন সেটা একমাত্র মুকুল সাংমা এবং তৃণমূলের কর্মী সমর্থকরা জানেন, সেটা আমরা জানি না। কিন্তু ললিতেশ ত্রিপাঠী যথেষ্ট সুপুরুষ, উত্তরপ্রদেশের প্রবীণ কংগ্রেস পরিবারের সন্তান, সুপুরুষ, তার চোস্ত হিন্দিতে এবং উর্দু মেশানো তার বক্তৃতা অবশ্যই তৃণমূল সমর্থকদের ভালো লেগেছিল। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত বীরবাহা হাঁসদাও এবছর আদিবাসীদের প্রতিনিধিত্ব করেছিলেন 21শে জুলাইয়ের মঞ্চে। ফলে তখন থেকে একটা ইঙ্গিত ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে যে দলের দূরত্ব বা বিভিন্ন যে দূরত্ব, সে দূরত্বটা কাটিয়ে তিনি আবার গুরুত্বপূর্ণ জায়গা নিতে চলেছেন। আমাদের মনে রাখতে হবে যখন সোমবার দিন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদদের অনলাইন বৈঠক করেন, সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু কোচবিহারের নেতাদের নিয়ে সাংগঠনিক বৈঠক সারছিলেন, যে বৈঠকেও জগদীশ রায় বসুনিয়া বা জগদীশ রায় বসুনিয়া যেহেতু কোচবিহারের সাংসদ, কোচবিহারের উত্তরবঙ্গের একমাত্র যে আসনটি তৃণমূল ছিনিয়ে নিতে পেরেছে সেই জগদীশ রায় বসুনিয়া ছিলেন। ফলে তৃণমূলের যে একটা ভারসাম্যের পরিবর্তন হচ্ছে সেটার একটা ইঙ্গিত বোধহয় এই বৈঠক থেকে পাওয়া যায়। এর মানে কিন্তু আমি কখনোই এটা বলতে চাইছি না যে তৃণমূলের নেতৃত্বে কোনো বদল হলো। তৃণমূলের নেতা নেত্রী সবকিছুই একজন, মমতা বন্দ্যোপাধ্যায়। তার ঘাড়েই সমস্ত ভোট ব্যাংক, তার উপর আস্থা রেখেই মানুষ ভোট দেন, তিনিই পরিকল্পনা করেন যে কখন কোন রাজনৈতিক কৌশলটা নেবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তারই নির্বাচিত একজন নেতা, হতে পারে তিনি তার ব্যক্তিগত ভাইপো, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন করেছেন দলের এই গুরুদায়িত্ব সামলানোর জন্য। আমাদের মনে রাখতে হবে তৃণমূলের অন্য নেতাদের মতো অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি বলেই সম্বোধন করেন, এবং গতকালও তিনি পদ পাওয়ার পর যে টুইট করেছেন সেই টুইটে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি বলে সম্বোধন করেই কৃতজ্ঞতা জানিয়েছেন। ফলে রাজনীতির দেওয়াল লিখনটা খুব পরিষ্কার। অবশ্যই দলে যারা তরুণ প্রজন্ম, যারা অভিষেক পন্থী নেতা বলে পরিচিত, তারা উল্লসিত এবং তারা হয়তো মনে করছেন যে 2026-এর বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তরুণতর প্রজন্মদের অনেকটা জায়গা দেবেন। দেখুন, তৃণমূলের অভ্যন্তরে কান পাতলে একটা শব্দ প্রায় শোনা যায় যে অভিষেক চান এবার 2026-এর নির্বাচনে যে 294টা কেন্দ্রে তৃণমূল প্রার্থী দেবে তার মধ্যে অন্তত 100টি কেন্দ্রে নতুন প্রার্থী আসুক। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে দিয়েছেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্ত গ্রহণের পেছনে অবশ্যই আইপ্যাক তৃণমূলের যে পরামর্শদাতা সংস্থা তারও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এবার আমরা যদি রাজনীতির ছাত্র হিসেবে তৃণমূলকে পড়বার চেষ্টা করি তাহলে আমরা দেখব যে এই যে তৃণমূল সরকারের যে নতুন কর্মসূচি আমার পাড়া আমার সমাধান, তার পেছনে কিন্তু আইপ্যাকের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে।
আইপ্যাকই এটা আইডেন্টিফাই করেছে যে এই যে নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, সেই রিভিশনকে কাউন্টার করতে গেলে তৃণমূলেরও একটা বুথ পর্যায় পর্যন্ত একটা পরিকল্পনা নেওয়া উচিত, যেটা সরকারের তরফ থেকে হলে আরো ভালো, এবং সেই জন্যই আমার পাড়া আমার সমাধান এসছে। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আইপ্যাক যেটা চান, অর্থাৎ তৃণমূলে 294 জনের মধ্যে 100 জন নতুন প্রার্থী হবে, সেটা হবে কিনা সেটা সময়ই বলবে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পয়েন্টগুলি 2024-এর 21শে জুলাইতেও তুলেছিলেন, যদিও তারপরে আরজি কর আন্দোলনের জন্য তৃণমূলের ভেতরে সেই রদবদলটা হয়নি, এবারও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই ইঙ্গিতটা আছে, অর্থাৎ যিনি পারফর্ম করতে পারবেন তিনিই জায়গা পাবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় 2024-এর 21শে জুলাই একটা খুব স্পষ্ট পরিসংখ্যান দিয়েছিলেন যে দেখা গেছিল 2024-এর লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের প্রায় যে 140টির কাছাকাছি পুরসভা এলাকা আছে, তার মধ্যে 90টিতে তৃণমূল পিছিয়ে রয়েছে। ফলে এই যে পুরসভা এলাকাগুলি, সেখানে যে চেয়ারম্যান বা নেতৃত্বের বদল দরকার, সেটা অভিষেক অনেকদিন ধরে বলছে। এবার সেটা বিধানসভা নির্বাচনের আগে হয় কিনা আমাদের দেখার। এমনিতে জেলা অনুযায়ী একটা বদলের পর্যায়ের মধ্যে দিয়ে তৃণমূল যাচ্ছে, যেখানে শোনা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। এবার যদি এই যাকে বলে পুরসভার ক্ষেত্রে জনপ্রতিনিধিদের ক্ষেত্রে বদলটা হয়ে যায়, এবং সেখানে যদি তৃণমূলের ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন, তাহলে আমাদের ধরে নিতে হবে যে 2026-এর বিধানসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা একটু বড় চেহারায়, মানে দলের মধ্যে আরো গুরুত্বপূর্ণভাবে দেখতে পাবো। যেটা খবরের কাগজগুলো বা বিভিন্ন সময় মিডিয়া বলে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে দূরত্ব, বা দলের মধ্যে যে নবীন প্রবীণের দ্বন্দ্ব, যার বিভিন্ন ম্যানিফেস্টেশন বিভিন্ন সময় আমরা দেখেছি বলে মনে হয়েছে, সেইটা বোধহয় কেটে গেল, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি আরো অনেক বেশি করে তৃণমূলের সাংগঠনিক বা অন্য কাজে দায়িত্ব নেবেন বলে মনে করা হচ্ছে। আমি দেখলাম একজন সাংবাদিক একটা চমৎকার প্রশ্ন করেছেন টেলিভিশন চ্যানেলে, সেটা হচ্ছে যে তাহলে আর কালীঘাট বনাম ক্যামাক স্ট্রিট নয়, এটা কালীঘাট বনাম ক্যামাক স্ট্রিট একদমই নয়, এটা কালীঘাট বনাম কালীঘাট এবং ক্যামাক স্ট্রিটের যুগলবন্দি ধরে নেওয়া যেতে পারে। দেখুন, ফাইনালি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যতটা চেনেন, বা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে যতটা চেনেন, সেটা পারিবারিক সূত্রেই তার একটা দীর্ঘ ইতিহাস আছে। ফলে সেই ইতিহাস থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি দলের পরবর্তী প্রজন্ম হিসেবে ব্যাটনটা হাতে তুলে নেন, তাহলে আমার মনে হয় যে খুব অস্বাভাবিকতা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত লোকসভায় তৃণমূলের দলনেতা হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এগিয়ে দিয়ে সেইটার কাজটা অনেকটা এগিয়ে দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সংগঠনের, অর্থাৎ তৃণমূলের রাজ্য সংগঠনের রাশ কতটা হাতে নেবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা যেটা বেটার করেন, মানে যেটা আমরা 2021-এও আমাদের স্বীকার করতে হবে, স্বীকার করাই উচিত, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ব্যাকরুম বয় হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কাজটা করেছিলেন, সেইটার যে গুরুত্ব, সেইটা অভিষেক বন্দ্যোপাধ্যায় কতটা 2026-এর ক্ষেত্রে করবেন। এবং 2024-এর লোকসভার ক্ষেত্রেও অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে তার ক্যামাক স্ট্রিটের অফিস যে ব্যাকরুম হিসেবে যে কাজটা করেছিল, অর্থাৎ পুরোদস্তুর নির্বাচনটাকে পরিচালনা করা, সেইটা কতটা অভিষেক বন্দ্যোপাধ্যায় 2026-এ করবেন, সেদিকে সবাই তাকিয়ে রয়েছে। এখন অব্দি যা অনুমান, মানে দেখুন, যে কোনো রাজনৈতিক দলেই সমস্ত সময় ঘটমান পরিবর্তন হতে থাকে। লালু প্রসাদ যাদবের দলে লালু প্রসাদ তার জ্যেষ্ঠ পুত্রকে দল থেকে এবং পরিবার থেকেও বহিষ্কার করে দিয়েছে। অনেক মানে টানাপোড়েনের পর অখিলেশ যাদব মুলায়ম সিং যাদবের সমাজবাদী পার্টির নেতৃত্ব এবং কর্তৃত্ব দুটোই হাতে পেয়েছে। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও অনেকটা পথ এসে পুরোটা ক্লেম করতে হচ্ছে, বা পুরোটা তিনি পাচ্ছেন। ফলে আমার মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আরো অনেকটা যেতে হবে। সেই জার্নিটা অভিষেক বন্দ্যোপাধ্যায় কিভাবে করেন, তার সঙ্গে পুরনো নেতাদের কতটা সংঘাত থাকে, তিনি পুরনো নেতাদের সঙ্গে কি ধরনের সমীকরণ তৈরি করেন, সেই সবকিছুই দেখা। এটার জন্য আমাদের ওয়েট করতে হবে। কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার, যে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে দলের মধ্যে প্রায় বিদ্রোহ হয়ে যাওয়া সত্ত্বেও সুদীপ বন্দ্যোপাধ্যায়কে উত্তর কলকাতা থেকে সরাননি। আমাদের মনে রাখতে হবে, তাপস রায় দীর্ঘদিনের তৃণমূলের বিধায়ক, তৃণমূলের জনপ্রিয় নেতা, তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন মূলত সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ।
এবং নবীন প্রবীণের দ্বন্দ্বে সৌগত রায়ের বিরুদ্ধেও অনেক কামান দাগা হয়েছিল, কারণ সৌগত রায় শারীরিক অসুস্থ, তিনি আর কতদিন দমদম লোকসভা কেন্দ্রে লড়বেন। কিন্তু এক ঝটকায় সুদীপ, সৌগত এবং কল্যাণকে পেছনে ফেলে যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে ব্যাটন মমতা বন্দ্যোপাধ্যায় তুলে দিলেন, সেটা আমার মনে হয় আগামী দিনের রাজনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং যদি কেউ সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে চ্যালেঞ্জ করে, যেটা শোনা যাচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার বিভিন্ন মন্তব্যে করেছিলেন বলে তৃণমূল নেত্রী মনে করছেন, সেটাও কিন্তু বিপজ্জনক হবে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে কোনো চ্যালেঞ্জ নিতে রাজি নন। স্বাভাবিক সেটা, তিনি যেভাবে এই গোটা বাঙালি আন্দোলনটাকে বা বাঙালি অস্মিতার আন্দোলনটাকে এমন পর্যায়ে নিয়ে গেছেন যে বিজেপি এখন কোণঠাসা। অমিত মালব্য মোটামুটি বিজেপির কতটা ক্ষতি করেছে সেটা নিয়ে আলোচনা হচ্ছে। সেই পর্যায়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই দলের মধ্যে বা তার জনপ্রতিনিধিদের মধ্যেও কোনো ধরনের চ্যালেঞ্জ বা কোনো ধরনের অন্য কিছু সহ্য করে নিতে রাজি হবে। আমার মনে হয় আপাতত এটাই রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের পরবর্তী প্রজন্ম হিসেবে লোকসভায় ব্যাটন হাতে তুলে নিন। এবার বিধানসভা নির্বাচনের ক্ষেত্রেও তিনি কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেন, তার পছন্দ বা তার যে মনোভাব যে 294-এর মধ্যে অন্তত 100টি আসনে নতুন প্রার্থী দিতে হবে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় অনুমোদন করেন কিনা, এই সব কিছুর দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। আজকের মতো আপাতত এইটুকুই। আবার ফিরে আসবো এনকে ডিজিটালে সামনের সপ্তাহে আবার একটি অনুষ্ঠান। সবাইকে ধন্যবাদ।